হ্যালো বন্ধুরা, আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, এই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা নিউরন সম্পর্কে আমরা কিছু জানবো। সাধারণভাবে আমাদের শরীরের মধ্যে যে স্নায়ুতন্ত্র আছে, যা ভৌত সমন্বয় হিসেবে কাজ করে বাইরের বিভিন্ন রকম উদ্দীপনার সাপেক্ষে যে সাড়া প্রদানকারী সিস্টেম বা নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কার্যকারী অংশ হলো নিউরন, গঠনগত এবং কার্যগত। কারণ নিউরন দ্বারাই স্নায়ুতন্ত্র গঠিত হয়। একই রকমভাবে স্নায়ুতন্ত্রের যে প্রধান কাজ, স্নায়ুস্পন্দন উদ্দীপনা পরিবহন করা, সেই কাজটাও কিন্তু নিউরন দ্বারা সম্পাদিত হয়। সেই জন্য একে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হিসাবে গণ্য করা হয়। নিউরন সাধারণত তিনটি অংশ দ্বারা গঠিত। একটি আদর্শ নিউরন সাধারণত তিনটি অংশ দ্বারা গঠিত। একটা অংশ হচ্ছে ডেনড্রন, এই যে রাউন্ড করা আছে এখানে, এই অংশটা হচ্ছে ডেনড্রন। সাইটোপ্লাজম যুক্ত যে মেন অংশ, প্রধান অংশ, সেল বডি বা কোষদেহ, এবং সবচেয়ে লম্বা প্রলম্বিত অংশ, সবচেয়ে লম্বা প্রলম্বিত অংশের নাম হচ্ছে অ্যাক্সন। এখন প্রথম অংশ হলো হচ্ছে ডেনড্রন, কোষদেহের সঙ্গে যুক্ত স্বল্প দৈর্ঘ্যের বা স্বল্প এক্সটেনশন সমন্বিত যে অংশ, সেই স্বল্প এক্সটেনশন সমন্বিত বা স্বল্প দৈর্ঘ্যযুক্ত যে অংশ, স্বল্প দৈর্ঘ্যযুক্ত অংশকে বলা হয় ডেনড্রন। স্বল্প দৈর্ঘ্যযুক্ত যে অংশ, সেই স্বল্প যুক্ত অংশকে ডেনড্রন বলা হয়। ডেনড্রনের যে ব্রাঞ্চ বা ডেনড্রনের যে শাখাগুলি থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলি থাকে, সেই ডেনড্রনের শাখাগুলিকে বলা হয় ডেনড্রাইট। তাহলে ডেনড্রন এবং ডেনড্রনের যে নির্দিষ্ট শাখা আছে, শাখাগুলিকে ডেনড্রাইট বলা হয়। এবার যে ডেনড্রনের কাজ কি? ডেনড্রনের কাজ হচ্ছে পূর্ববর্তী নিউরন, এটা যদি 1 নম্বর নিউরন, এটা 2 নম্বর নিউরন, এটা যদি 3 নম্বর নিউরন হয়, আমরা যেটা চিত্র এঁকেছি সেটাকে যদি 2 নম্বর নিউরন ধরি, তাহলে এটা হচ্ছে 2 নম্বর নিউরনের ডেনড্রন, এটা হচ্ছে 1 নম্বর নিউরন। 1 নম্বর নিউরনের অ্যাকশন থেকে স্নায়ুস্পন্দনকে গ্রহণ করাই হচ্ছে প্রধান কাজ। তার মানে পূর্ববর্তী নিউরন থেকে ক্রিয়া বিভব বা স্নায়ুস্পন্দনকে গ্রহণ করা হচ্ছে ডেনড্রনের প্রধান কাজ। অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রের মধ্যে বা নিউরনের প্রধান কাজ হচ্ছে পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করা। অর্থাৎ এটা সংজ্ঞাবহ প্রবর্তক হিসেবে কাজ করে। সংজ্ঞাবহ প্রবর্তক হিসেবে কাজ করে নিউরনের সংজ্ঞাবহ প্রবর্তক হচ্ছে ডেনড্রন। অর্থাৎ পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ুস্পন্দন গ্রহণ করা হচ্ছে প্রধান কাজ। দ্বিতীয় অংশ, স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরনের মধ্যে যে সাইটোপ্লাজম যুক্ত অংশ, একটা কোষের যেমন নির্দিষ্ট সাইটোপ্লাজম থাকে, একটা স্নায়ু কোষেরও নির্দিষ্ট সাইটোপ্লাজম আছে। সাইটোপ্লাজম যুক্ত যে স্থিত অংশ বা ঘন অংশ, সেই ঘন অংশের নাম হচ্ছে কোষ দেহ। কোষ দেহ অনেকগুলি অংশ দ্বারা গঠিত। একটা কোষের মধ্যে, একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে যে বিভিন্ন প্রকারের যেমন অংশ দেখা যায় বা সেল অর্গানেলস দেখা যায়, একটা নিউরনের সাইটোপ্লাজমের মধ্যেও কিন্তু বিভিন্ন প্রকারের অর্গানেলস লক্ষ্য করা যায়। কোষের ভেতরে প্রধান যে অংশ সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে নিউরনের যে সাইটোপ্লাজম, সেই নিউরনের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। নিউরনের সাইটোপ্লাজম বলা হয় নিউরোপ্লাজম। নিউরনের মধ্যে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। কোষের বিপাক কার্য নিয়ন্ত্রণ করার জন্য যেমন নিউক্লিয়াস থাকে, নিউরনের বিপাক কার্য নিয়ন্ত্রণ করার জন্য নিউক্লিয়াস থাকে। এটা সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়। কোষের মধ্যে যেমন গোলগি বডি লক্ষ্য করা যায়, এর মধ্যেও কিন্তু একই রকম ভাবে গোলগি বডি লক্ষ্য করা যায়। নিউরনের ক্ষেত্রে নিউরনের সাইটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে সেল অর্গানেলস পাওয়া যায় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কেন না, স্নায়ু তন্ত্রের মধ্যে নিউরন এর দ্বারা ক্রিয়া বিভব অ্যাকশন থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। ফলে কি হয়, এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ গেটের পরিবর্তন লক্ষ্য করা যায়। ফলে প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়। এই এনার্জি কনজাম্পশনের জন্য বা এনার্জি তৈরির জন্য এখানে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া লক্ষ্য করা যায়। নিউরনের একটা টিপিক্যাল ক্যারেক্টার, নিউরনের কোষদের মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়ার অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর কি, নিউরনের কোষদের মধ্যে একটি বিশেষ দানা দেখা যায়। এই দানাগুলি হচ্ছে রাইবোপ্রোটিন নির্মিত দানা। রাইবোপ্রোটিন নির্মিত দানা, রাইবোপ্রোটিন নির্মিত কিছু দানা দেখা যায়। এই রাইবোপ্রোটিন নির্মিত দানাগুলিকে বলা হয় নিজল দানা। এখানে যে রেড কালারের ডট ডট দিয়ে যে ডট দ্বারা যে স্থানগুলোকে সূচিত করা হয়েছে, ওইগুলো প্রকৃতপক্ষে নিজল দানা। এগুলো প্রোটিন তৈরিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করা হয়। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা রাইবোপ্রোটিন নির্মিত দানা। এটা কিন্তু শুধুমাত্র নিউরনের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। নিউরনের মধ্যে কিছু তন্তু, নিউরনের সাইটোপ্লাজমের মধ্যে কিছু তন্তুযুক্ত অংশ দেখা যায়। তন্তুযুক্ত অংশ, তন্তু, এই তন্তুযুক্ত অংশগুলোকে বলা হয় নিউরোফাইব্রিল। এগুলোকে নিউরোফাইব্রিল বলা হয়। নিউরনের মধ্যে তন্তুযুক্ত যে অংশ, সেই তন্তুগুলোকে নিউরোফাইব্রিল বলা হয়। এগুলি সাধারণত অ্যাক্টিন তন্তু দ্বারা গঠিত। অ্যাক্টিন, আমাদের শরীরে পেশি সংকোচী যে তন্তু অ্যাক্টিন ফিলামেন্ট, সেই অ্যাক্টিন ফিলামেন্ট দ্বারা গঠিত। এবং এটি প্রকৃতপক্ষে নিউরনের যে সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল, সেই কোষীয় কঙ্কাল গঠনে সহায়তা করে। তাহলে নিউরনের মধ্যে যে দানাযুক্ত অংশগুলো দেখা যায়, সেই দানাযুক্ত অংশগুলো হচ্ছে নিজল দানা। আর নিউরনের মধ্যে যে ফাইব্রাস টাইপের অংশগুলো দেখা যায়, যেগুলো তাদের কোষীয় কঙ্কাল গঠনে সহায়তা করে, সেই ফাইব্রাস জাতীয় অংশগুলিকে বা তন্তুর মতো অংশগুলিকে নিউরোফাইব্রিল বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কি, নিউরনের যে অংশ থেকে অ্যাকশন শুরু হয়,
সেই নিউরনের জাংশন অর্থাৎ কোষ দেহ শেষ এবং অ্যাকশনের শুরু, মাঝখানের যে জাংশন সেই জাংশনকে বলা হয় অ্যাকশন হিলক। তাহলে নিউরনের একটি নিউরনের কোষ দেহ শেষ এবং অপর একটি নিউরনের অ্যাকশনের শুরু, মাঝখানের যে অংশ সেই মাঝখানের অংশকে বলা হয় অ্যাকশন হিলক। অ্যাকশন কি? নিউরনের মধ্যে সবথেকে লম্বা এক্সটেন্ডেড প্রবর্ধক অর্থাৎ সবথেকে লম্বা প্রবর্ধক, একটা নিউরনের ডেনড্রনের থেকেও অনেক বেশি লম্বা যে প্রবর্ধক, সেই লম্বা প্রবর্ধকের নাম হচ্ছে অ্যাকশন। একটা অ্যাকশনের মধ্যে যে সমস্ত চারটি বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেই চারটি বৈশিষ্ট্যগুলো কি? অ্যাকশনের যে বাইরের আবরণ সেই বাইরের আবরণ নাম হচ্ছে এক্সোলেমা। অ্যাকশনের ভিতরে যে সাইটোপ্লাজম, অ্যাকশনের ভিতরে যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজমকে বলা হয় এক্সোপ্লাজম। এক্সোপ্লাজম, তাহলে অ্যাকশনের সাইটোপ্লাজমকে বলা হয় এক্সোপ্লাজম, অ্যাকশনের বাইরের আবরণকে বলা হয় এক্সোলেমা। সামগ্রিক নিউরনের বাইরের যে আবরণ, সামগ্রিক নিউরনের যে বাইরের আবরণ অর্থাৎ নিউরনের বাইরের যে কাভারিং আবরণ, সেই নিউরনের বাইরের কাভারিং আবরণের নাম হচ্ছে নিউরোলেমা। তাহলে একটা হলো এক্সোলেমা, এক্সোলেমা হচ্ছে অ্যাকশনের বাইরের আবরণ, আর নিউরোলেমা হচ্ছে নিউরনের বাইরের আবরণ। নেক্সট হচ্ছে কি, নিউরনের বাইরে একটা স্পেশাল কাভারিং আবরণ লক্ষ্য করা যায়। কাভারিং আবরণ এটা ইনসুলেটেড আবরণ, একটা ইনসুলেটেড মানে তড়িতের কুপরিবাহী আবরণ। এটা ইনসুলেটর বা তড়িতের কুপরিবাহী আবরণ লক্ষ্য করা যায়। ইনসুলেটর বা তড়িতের কুপরিবাহী যে আবরণ, সেই আবরণের নাম হচ্ছে মায়োলিন আবরণ। মায়োলিন আবরণ, মায়োলিন আবরণ নিউরনের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা কিন্তু নিউরনের স্বতন্ত্র বৈশিষ্ট্য নয়, থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে তাকে মায়োলিন যুক্ত স্নায়ু বলা হবে বা মায়োলিনেটেড নার্ভ নিউরন, আর যদি না থাকে তাহলে তাকে বলা হয় নন মায়োলিনেটেড নিউরন। তাহলে মায়োলিন যুক্ত নিউরন আর মায়োলিন বিহীন নিউরন দু ধরনের নিউরন। আমরা যে চিত্রটা দেখি যেটা মায়োলিন যুক্ত নিউরনের ছবি আঁকা হয়েছে, মায়োলিন যুক্ত নিউরনের চিত্রকে দেখানো হয়েছে। তাহলে নিউরনের মধ্যে নিউরনের অ্যাকশনের বাইরে যে তড়িৎ কুপরিবাহী বিশেষ আবরণ লক্ষ্য করা যায়, সেই তড়িৎ কুপরিবাহী বিশেষ আবরণের নাম হচ্ছে মায়োলিন আবরণ। মায়োলিন আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়েছে, এই স্থানে বিচ্ছিন্ন হয়ে যে বিশেষ পর্বের মতো বা নোডের মতো স্ট্রাকচার সৃষ্টি করেছে, সেই নোডের মতো স্ট্রাকচার বা পর্বের মতো স্ট্রাকচারগুলিকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। অর্থাৎ অ্যাকশনের বাইরের যে মায়োলিন আবরণ, সেই মায়োলিন আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে যে নির্দিষ্ট গ্যাপিং এর মতো অংশগুলি সৃষ্টি করেছে বা নোডের মতো অংশগুলি সৃষ্টি করেছে, সেই নোডের মতো অংশগুলিকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব এবং র্যানভিয়ারের পর্ব একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা স্নায়ুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, নিউরনের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ পরে বলছি, মায়োলিন আবরণের কেন গুরুত্বপূর্ণ সেটাও পরে বলছি। আর কি আছে না, এখানে পেশা ধরনের কোষ থাকে, যে কোষগুলিকে বলা হয় সোয়ান কোষ। সোয়ান কোষ কিছু নয়, এগুলো হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া আমরা জানি যে নিউরনের মধ্যে যে ধারক কোষগুলি থাকে তাদেরকে নিউরোগ্লিয়া বলা হয়। সোয়ান কোষও এক ধরনের নিউরোগ্লিয়া কোষ, গ্লিয়াল কোষ, এদেরকে বলা হয় গ্লিয়াল বা নিউরোগ্লিয়া, গ্লিয়াল বা নিউরোগ্লিয়া বলা হয়। এগুলি প্রকৃতপক্ষে অর্থাৎ সোয়ান কোষ প্রকৃতপক্ষে কিন্তু মায়োলিন আবরণী সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্নায়ুর বাইরে যে মায়োলিন আবরণ সেটি তৈরিতে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে না, হচ্ছে এই নিউরোগ্লিয়া কোষগুলি বা সোয়ান কোষগুলি। স্ফিঙ্গোমায়োলিন জাতীয় যে পদার্থ আছে, সেই স্ফিঙ্গোমায়োলিন জাতীয় পদার্থ সংশ্লেষে সহায়তা করে এই সোয়ান কোষগুলি, তাহলে এগুলোকে সোয়ান কোষ বলা হয়। আর অ্যাকশনের একবারে শেষ প্রান্ত অসংখ্য ব্রাঞ্চে বিভক্ত হয়ে, ব্রাঞ্চে ক্ষুদ্র ক্ষুদ্র শাখাতে বিভক্ত হয়ে যায় এবং তার শেষ অংশগুলি ভেসিকলের মতো বা থলির মতো বা বাল্বের মতো ফোলা ফোলা অবস্থায় অবস্থান করে থাকে। এই নির্দিষ্ট বাল্বের মতো ফোলা ফোলা অংশগুলিকে প্রান্তপুরুষ বলা হয়। এই প্রান্তপুরুষের মধ্যে রাসায়নিক কিছু পদার্থ থাকে, যে রাসায়নিক পদার্থগুলি স্নায়ুস্পন্দন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই থলির মধ্যে উপস্থিত রাসায়নিক পদার্থগুলিকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। সাইন্যাপস যখন পড়াবো তখন সেটা সম্পর্কে ডিটেলস বলবো, তার নিউরো ট্রান্সমিটার বলা হয়। এবারে যেটা বলার বক্তব্য আমার এখানে সেটা হচ্ছে যে অ্যাকশনের কাজ কি। অ্যাকশনের কাজ হচ্ছে এটা যেমন সংজ্ঞাবহ, অ্যাকশন ডেন্ড্রনের কাজ হচ্ছে সংজ্ঞাবহ প্রবর্তক পূর্ববর্তী নিউরন থেকে অ্যাকশন পোটেনশিয়াল বা ক্রিয়া বিভব গ্রহণ করা, মানে এটা সংজ্ঞাবহ প্রবর্তক হিসেবে কাজ করে। কোষ দেহের কাজ হচ্ছে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা। অ্যাকশনের কাজ হচ্ছে কি না, কোষ দেহ থেকে স্নায়ুস্পন্দনকে গ্রহণ করে পরবর্তী নিউরনে প্রেরণ করা, অর্থাৎ এটা আজ্ঞাবহ প্রবর্তক হিসেবে কাজ করে। অর্থাৎ পরবর্তী নিউরনকে যে স্নায়ুস্পন্দন সে গ্রহণ করলো, সেই স্নায়ুস্পন্দন গ্রহণ করার পর তার পরবর্তী নিউরনকে স্থানান্তরণ করা যে প্রধান কাজ। তাহলে ডেন্ড্রন যদি সংজ্ঞাবহ প্রবর্তক হিসেবে কাজ করে, তাহলে অ্যাকশন কিন্তু আজ্ঞাবহ প্রবর্তক হিসেবে কাজ করে থাকে। কোষ দেহের কাজ হচ্ছে বিপাক কার্য নিয়ন্ত্রণ করা। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে যে মায়োলিন আবরণ। মায়োলিন আবরণী স্নায়ুর মধ্যে থাকতেও পারে, নিউরনের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। মায়োলিন আবরণী যুক্ত যদি স্নায়ু হয়, এটা মায়োলিন আবরণী যুক্ত স্নায়ু, আর এটা মায়োলিন আবরণী বিহীন স্নায়ু।
মায়োলিন আবরণযুক্ত স্নায়ুতে স্নায়ু স্পন্দন, মায়োলিন আবরণযুক্ত স্নায়ুতে স্নায়ু স্পন্দন দ্রুত পরিবাহিত হয়। এটা ভালো করে মনে রাখবে, দ্রুত পরিবাহিত হয়, দ্রুত পরিবাহিত হয়। অর্থাৎ আমরা যে চিত্রটা গেছি, এই স্নায়ুতে, এই নিউরনে স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবাহিত হবে। কেন? মায়োলিন আবরণী থাকার জন্য। স্নায়ু স্পন্দন, যে সমস্ত নিউরনগুলিতে মায়োলিন আবরণী থাকেনি, সেই সমস্ত নিউরনগুলিতে স্নায়ু স্পন্দন ধীরে পরিবাহিত হয়, ধীরে পরিবাহিত হয়, পরিবাহিত হয়, বাহিত হয়। এরপর হচ্ছে নিউরন, মায়োলিন আবরণী বিহীন নিউরন কোথায় দেখা যায়? মায়োলিন আবরণী নিউরন বিহীন নিউরন দেখা যায় আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে, অটোনমিক নার্ভাস সিস্টেমে। অর্থাৎ আমাদের শরীরে যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আছে, সেই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রতে নন মেডুলেটেড নিউরন লক্ষ্য করা যায়। আর আমাদের শরীরে স্পাইনাল কর্ড, ব্রেন, এই সমস্ত জায়গাগুলিতে মায়োলিন আবরণীযুক্ত নিউরন লক্ষ্য করা যায়। তাহলে মায়োলিন আবরণীযুক্ত নিউরন লক্ষ্য করা যায় অটোনমিক নার্ভাস সিস্টেমে, মায়োলিন আবরণীযুক্ত নিউরন লক্ষ্য করা যায় স্পাইনাল কর্ড এবং ব্রেনের মধ্যে। মায়োলিন আবরণযুক্ত স্নায়ু স্পন্দন দ্রুত পরিবাহিত হয়, অনেক দ্রুত পরিবাহিত হয়, অনেক স্পিডে পরিবাহিত হয়। মায়োলিন আবরণীতে ধীরে পরিবাহিত কেন হয়? কারণ আমি আগেই বলেছিলাম যে মায়োলিন আবরণী হচ্ছে একটা তড়িতের কুপরিবাহী আবরণ। ফলে কি হয়? স্নায়ু স্পন্দন বা ক্রিয়াবিভব যখন এসে কোষদেহ থেকে অ্যাকশনে স্থানান্তরিত হয়, তখন কি হয়? ওই মায়োলিন আবরণী তড়িতের কুপরিবাহী হওয়ার জন্য পর্ব থেকে পর্বে স্নায়ু স্পন্দন, পর্ব থেকে পর্বে, এই পর্বতে রেনভিয়ারের পর্ব থেকে রেনভিয়ারের পর্বে স্নায়ু স্পন্দন লাফিয়ে লাফিয়ে পরিবাহিত হয়, লাফিয়ে লাফিয়ে পরিবাহিত হয়। এই ধরনের স্নায়ু স্পন্দন পরিবহনকে বলা হয় সল্টেটরি কন্ডাকশন, সল্টেটরি কন্ডাকশন বা বলা হয় নৃত্যব, সল্টেটরি কন্ডাকশন বা নৃত্যব পরিবহন, নৃত্যক পরিবহন, সল্টেটরি কন্ডাকশন বা নৃত্যক পরিবহন। তাহলে যেহেতু এখানে ইনসুলিন আবরণ হিসাবে এখানে মায়োলিন আবরণী থাকে, তাহলে স্নায়ু স্পন্দন পর্ব থেকে পর্বে লাফিয়ে লাফিয়ে পরিবাহিত হয়, যার জন্য মায়োলিন আবরণযুক্ত স্নায়ুতে স্নায়ু স্পন্দন দ্রুত পরিবাহিত হয়। আর মায়োলিন আবরণবিহীন স্নায়ুতে সরাসরি অ্যাকশনের মাধ্যমে স্নায়ু স্পন্দন পরিবাহিত হয়, যার জন্য স্নায়ু স্পন্দন পরিবহনের ক্ষমতা এখানে অনেক ধীর বা অনেক আস্তে আস্তে পরিবাহিত হয়ে থাকে। তাহলে এই হচ্ছে মায়োলিন আবরণযুক্ত, মায়োলিন আবরণবিহীন স্নায়ুর মধ্যে সাধারণ পার্থক্য। দ্রুত পরিবাহিত হবে মায়োলিন আবরণী যুক্ত স্নায়ুতে, ধীরে পরিবাহিত হবে মায়োলিন আবরণী বিহীন স্নায়ুতে। এরপর হচ্ছে স্নায়ুকোষের মধ্যে আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যে স্নায়ুকোষ বিভাজিত হয় না। স্নায়ুকোষ বিভাজিত শুধুমাত্র এরা আকৃতিতে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? স্নায়ুকোষের কোষদের মধ্যে সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, এটা আমরা বলতে পারি, এটা আমরা ইনঅ্যাক্টিভ, এটা আমরা বলতে পারি। আর কি বলতে পারি? আমরা সেল বায়োলজি এটা বলতে পারি যে স্নায়ুকোষের মধ্যে কোষের যে দশা, কোষগুলি সবসময় G0 দশাতে অবস্থান করে, G0 দশাতে অবস্থান করে। G0 দশাতে অবস্থান করার জন্য স্নায়ুকোষ কিন্তু কখনোই বিভাজিত হয় না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা এইটুকুই দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা সাইন্যাপস সম্পর্কে ডিটেইলসে জানবো। নমস্কার, ধন্যবাদ।